আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, ঢেঁকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। আমার অবস্থাও সেরকমই হয়েছে, যেখানে যাই দৈনন্দিন কাজকর্মগুলি করতেই হয়। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে জাগন হয়েছি আরো অনেক আগে। বিছানায় বসে বসে ভিডিও এডিট করে আপলোড দিয়েছি। তারপরেই বিছানা ছেড়ে উঠে ঘর বাড়ি পরিষ্কার করছি। বাড়ির সবাই বাসি কাজকর্ম করে স্নান করে পূজান্নিকও শেষ হয়ে গেছে। আমি এইমাত্র কাজ আরম্ভ করলাম। গতকালের ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমরা কবে ঢাকায় যাব। আসলে কবে ঢাকায় যাই সেটার কোনো ঠিক ঠিকানা নাই। বাড়িতে আসছি, আমার তো কোনো কাজ নাই, শুধু জমিতে রোয়া লাগাবে, একটু রান্নাবান্না করা লাগবে বা এইসবের জন্য আমি বাড়ি এসে বসে আছি। আমার ছেলেটা ওখানে একা রয়েছে, ওর রান্নাবান্না খাওয়া দাওয়ার অনেক সমস্যা হচ্ছে। কোনো সময় ঘরে রান্না করতে সময়ও পায় না, তখন হোটেলে খায়। এসব কথা চিন্তা করে আমার কাছে যে কি খারাপ লাগছে, আমি যে কবে এখান থেকে যাব সেটাই আমি ভেবে পাচ্ছি না। তবে 2-1 দিনের মধ্যে চলে যাব, কাজ শেষ হোক বা না হোক। আগামীকাল একাদশী, বাড়ির সবাই নিরামিষ খাচ্ছে, আমরাও আজ নিরামিষ খাবো। তাই ঘর বাড়ি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই প্রতিদিন ঘরটা ঝাড়ু দিয়ে সামনের রুমটা মুছে নেই, ধারটা মুছে নেই, সেরকমই আজও ওই ঘর আর ধারটা একটু মুছে নিচ্ছি। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছিল, এখন একেবারে ঝলমলে রৌদ্র উঠেছে। এক সময় এই বাড়িঘর অনেক পরিষ্কার ছিল, সব সময় ধারটা মুছে নিতাম সকাল বিকাল, তখন খুব পরিষ্কার থাকতো। কিন্তু এখন আমরা বাড়িতে না থাকার কারণে শ্যাওলা পড়ে অবস্থা খারাপ হয়ে আছে। এখন হয়তোবা কষ্ট করে শ্যাওলাটা পরিষ্কার করব, কিছুদিন পর আবারও শ্যাওলা জমে যাবে। এরকম অনেকবার পরিষ্কার করে দেখেছি, কোনো লাভ নাই। তাই ধারের উপরের অংশটা একটু মুছে নিচ্ছি, যেন কোথাও থেকে এসে একটু বসা যায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। প্রতিদিনের মতো আজকের ভিডিওতেও আমাদের আঞ্চলিক ভাষায় কথোপকথন থাকবে এবং অনেক পুরানো দিনের প্রাচীনতম একটা অনুষ্ঠানও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অবশ্যই অনেকের কাছে দেখতে ভালো লাগবে। যারা ওই অনুষ্ঠানের সাথে পরিচিত, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন। সারা দিনের সব কাজকর্ম সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আপনারা বিভিন্ন সময়ে অনেকেই কমেন্টস করেছিলেন আমাদের গ্রামের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে। তার জন্যই বিশেষ করে পাঠর একটু সমস্যা হলেও আমি গ্রামে আসি, কয়েকদিন এখানে থাকছি, কিন্তু বাড়িতে থাকতে আমার কাছে খুব ভালো লাগে, এটা ঠিক। ছেলেটা যে ঢাকায় একা রয়েছে, রান্না করে খেতে অসুবিধা হচ্ছে, এটাও খুবই খারাপ লাগছে। আমি তো মা, কোন দিকে যাই, এদিকেও ছাড়তে পারছি না, ওদিকেও ছাড়তে পারছি না। এদিকে আমি না থাকলে ওনার খাওয়া দাওয়ার সমস্যা হবে, বা ফেনী যেতে হবে প্রতিদিন মেয়ের বাসায় খাবারের জন্য। এই কারণে আমি এখানে এসে পড়ে আছি। পার্থর সাথে প্রতিদিন ফোনে 2-1 বার কথা হয়,
ও সব সময় বলে, মা বাড়ির কাজ সেরে আসুন, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি কোনো রকম চলছি খাচ্ছি, আমার জন্য কোনো চিন্তা করবেন না। কিন্তু তাও আমার ছেলেটার জন্য সব সময় আমার প্রাণ কাঁদে। চাষবাসের কাজ, এইসব ঝামেলার কাজ না করার জন্য ছেলে মেয়েরা সবাই নিষেধ করেছে, কিন্তু উনি কোনো প্রকারেই শুনছেন না। উনি বলছেন, আমার নিজের জমি, আমি নিজেই চাষ করব। তাহলে তো সারা বছরের জন্য বাড়িতেই পড়ে থাকতে হবে আমাকে। আমি যে কি করি, কোথায় যাই, আমার কাছে কিছুই ভালো লাগছে না। সব কিছুরই ভালো মন্দ দুইটা দিকই আছে। কত কথা চিন্তা করছি, চাষবাস করলে ঘরের অর্গানিক খাবারটা খেতে পারবো, শরীরটাও ভালো থাকবে, এইসবও চিন্তা করছি। নানামুখী চিন্তায় আমার কাছে অস্থির লাগছে। প্রায় প্রতি মাসেই বাড়িতে আসতে হচ্ছে, কোনো জায়গায় স্থির হয়ে থাকতে পারছি না। এখনো ওনাকে জিজ্ঞাসা করলাম, আমরা কবে ঢাকায় যাব। উনি বলছেন, এত কষ্ট করে এতদিন বাড়িতে ছিলাম শুধু রোয়া লাগানোর জন্য, রোয়াগুলি না লাগিয়ে চলে যাব। আর 2-1 দিন থাকো কষ্ট করে, এরপরেই রোয়া লাগিয়ে আমরা ঢাকায় চলে যাব। 4-5 দিন আগে চুলাটা বসিয়েছিলাম, এখন দেখি কি অবস্থায় আছে। টিন দিয়ে ভালো করে ঢেকে রেখেছি, চুলার ভিতরে জল ঢুকবে না। দেখি, খুব সুন্দর আছে। আর যে নতুন চুলাটা বসিয়েছিলাম ওটাও শক্ত হয়ে গেছে। এখন চুলাটা ভালোভাবে ছেঁচে কেটে মনের মতো করে চুলাটাকে রেডি করে নেব, একটু সময় লাগবে। তো এখন সকালবেলায় আর কোনো কাজ নাই, রান্না করব দুপুরের দিকে। দেখি আজ এই চুলায় রান্না করতে পারি কিনা। আপনারা অনেকেই কমেন্টস করে বলছেন চুলার উপরে টিন দিয়ে একটা চাউনি দিতে, তাহলে এই আলো হাওয়ায় বাড়িতে আসলে রান্না বান্না করতে পারবো। তো টিনও আছে ঘরে, পুরানো টিন আছে, তবে চাউনি দেওয়া এটাও একটা ঝামেলার কাজ। আবার আমরা না রান্না করলেও সমীরদের ঘরে যখন রান্না হবে, ওই ধোঁয়া এসে টিনগুলি নষ্ট হয়ে যাবে। আমরা হয়তোবা 2-1 দিন রান্না করব, এরপরে তো চলে যাব ঢাকায়। শ্রমিকদের ঘরে তো সব সময় রান্না বান্না হবে, ওই ধোঁয়া এসে টিনগুলি নষ্ট হয়ে যাবে। এই কারণেই এই টিন দিতে চাইছি না। চুলাগুলি টিন দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে গেলে বৃষ্টিতেও ভিজবে না। যখন বাড়ি আসবো 2-4 দিনের জন্য, তখন 2 দিকে 2টা টিন দিয়ে একটু ঘেরাও করে নেব, আর উপরে ত্রিপল দিয়ে ছাউনি করে নেব। তখন রান্নার সময় উপর থেকেও পাতা পড়বে না। আজ কয় বছর এরকমই করছি। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেছেন, আপনারা অবশ্যই দেখেছেন। এখন তো বর্ষাকাল, যখন ধানের সময় অগ্রহায়ণ পৌষ মাসে বাড়িতে আসি, তখন সব সময় এখানেই রান্না করি। এখানে রান্না করতে খুব ভালো লাগে। আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন। আপনাদের কমেন্টসগুলি দেখলে বুঝতে পারি। আপনারা অনেকেই কমেন্টস করে বলেছেন একটা পুরনো গামলা বা এরকম কোনো পাত্রতে আলগা চুলা বসিয়ে এটা ঘরে রাখতে, যখন বাড়ি আসব তখন ওই চুলায় রান্না করতে। আগে আমাদের একটা আলগা চুলা ছিল, তবে ওটাতে আমার কাছে তেমন ভালো লাগে না রান্না করতে। এই কারণেই আর আলগা চুলা বসাই নাই। ওই চুলাটা বন্যার সময় ঘরে যখন 1 বুক সমান জল ছিল, ওই চুলাটা তখন নষ্ট হয়ে গেছে। কড়াইটা এখনো আছে, একটা পুরানো বড় কড়াইতে বসিয়েছিলাম, ওটা এখনো আছে। তবে ওই আলগা চুলাটায় কোনোদিন রান্না করতে আমার কাছে ভালো লাগে নাই। তার মানে হলো আমি ওই আলগা চুলা ভালোভাবে বসাতে পারি নাই। এখানেও চুলা বসিয়ে যাচ্ছি, এবার রান্না করতে না পারলেও পরের বার এসে যেন রান্না করতে পারি, তার জন্যই চুলাটা ঠিক করে যাচ্ছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতিদিন ওনার সাথে এসব নিয়ে আমার একটু মনোমালিন্য হয়। আমিও চাই না যে চাষবাস এখন করি। নিজেরও শরীরের শক্তি কমে গেছে, ওনার তো শক্তি কমেই গেছে, তারপরও ওনার মনের জোর আছে।
উনি বলছেন আমি পারবো। এখনো জমিতে চলে গেছে ঘুম থেকে উঠেই। আমি ঘুম থেকে জাগন হয়েছি আরও আগে। গতকালের ভিডিওটা এডিট করেছি, এখন ভয়েস দেব, তারপরেই আপলোড দেব। বিছানায় বসে বসে এসব কাজগুলি করছি। আজ আমাদের একাদশী, তো রান্নাবান্না তেমন কিছু নাই, শুধু দুপুরের দিকে স্নান করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একটু সাগুর পায়েস করব, আর কিছুই করব না। ছেলেমেয়েরা সবাই নিষেধ করেছে আরও আগ থেকে জমিগুলি যেন বর্গা দিয়ে রাখি, আমরা যেন এত পরিশ্রম না করি। আমারও একই মত, কিন্তু উনি কোনো প্রকারেই এটা মানতে চাইছেন না। উনি বলছেন আমার বাপের সম্পদ আমি করব, আমি চাষ করব। একবার চাষ করলে যে ধান হবে এটা আমরা 3 বছরেও খেয়ে শেষ করতে পারবো না। কিন্তু বন্যা বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে নিচু জমিগুলোতে ফসল তেমন ভালো হয় না। শুধু একটা জমিতে ভালো ফসল হয়, ওই জমির ভাতও আমরা সারা বছর খেয়ে শেষ করতে পারি না। পিঠা পায়েসের জন্য মেয়েদেরকেও বেশি বেশি করে চাউল দেই। ওনার কাছে এই জিনিসটা ভালো লাগে যে উনি বলে যে আমি চাষ করব, আমার বাপের সম্পদ, নিজে চাষবাস করে যা ধান চাউল হবে নিজেরা খাবো, মেয়েদেরকেও দেব। আমার নাতি নাতনিরাও ঘরের চাউলের পিঠা পায়েস খাবে। গত 2 বছর আগে জমিতে যা ধান হয়েছিল ওই ধানের চাউলের ভাত এখনো আমরা ঢাকায় বসে খাচ্ছি। মেয়েদেরকে তো আতপ চাউল, সিদ্ধ চাউল ইচ্ছা মতো দিয়েছি। গত বছর এমন দিনে রিয়ার কাছে ছিলাম। রিয়াকে দেখাশোনা করার জন্য জামাই বাবাজিও বাসায় ছিল না, তখন বাধ্য হয়ে আমরা ওখানে থাকতে হয়েছে। তখনও উনি নিষেধ করা সত্ত্বেও একাই বাড়ি চলে আসছেন। বাড়িতে এসে রোয়া লাগিয়েছেন, লোক দিয়ে করেছেন সবই, তবে নিজেই থাকতে হয়েছে। মেয়ের বাসা থেকে খাবার নিয়ে আসতো, সারাদিন বাড়িতে থাকতো, এইসব করে রোয়া লাগিয়েছিল। রোয়া লাগানোর 2-3 দিন পরেই বন্যা এসে সব নষ্ট করে দিয়েছে। অনেক টাকা খরচ করে রোয়া লাগিয়েছিল, প্রায় 12-14 হাজার টাকা তো খরচ হয়েছে, ওটাও গেছে এইভাবে। এই বছর এ কারণে আমি নিষেধ করেছি যদি বন্যা হয় সব মারি যাবে, আর না হলেও পরিশ্রম তো হবে, দরকার নাই কোনো রকম। উনি বলে না আমি কিনা চাউলের ভাত খাবো না, আমি ঘরের চাউলের ভাত খাবো। আমাদের অনেক আগেই সংসারের বিভিন্ন ধরনের ঝামেলা শেষ হয়ে গেছে, এখন শুধু পাঠ্যটার জন্য চিন্তা। পাঠ্যটাকে রান্না করে খাওয়ানো, ওকে সব কিছু এগিয়ে দেওয়া, এটা আমার এখন গুরু দায়িত্ব। ওই দায়িত্বটা আমি ঠিকমতো পালন করতে পারছি না বাড়িতে আসার জন্য। আপনাদের সাথে সুখ দুঃখের কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, ধার উঠোন সব ঝাড়ু দিয়ে নিয়েছি, চুলাটাও কেটে ভালোভাবে রেডি করে নিয়েছি। এখন একটু শুকালেই রান্না করা যাবে। রান্না করব মাঠ থেকে কুড়িয়ে আনা হেলেঞ্চা শাক, সাথে দেব পাট শাক। আর এদিকে চাউল, আলু এগুলিও ধুয়ে এনেছি, এখন রান্না বসাবো। সমীরের বউ বলছে কাকিমা আমার জ্বলন্ত চুলায় রান্না বসিয়ে দেন। আমার রান্না হয়ে গেছে, 2 চুলায় আপনিও বসিয়ে দেন। আর ওই কাঁচা চুলায় আজ রান্না করলে আপনার চুলাটাও নষ্ট হয়ে যাবে, আর 2 চুলায় যদি রান্না করেন ওটাও জ্বলবে না, হয়তোবা দুপুরবেলায় আমার এখানে বসিয়ে দেন। তো সমীরের বউয়ের রান্না শেষে একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ডালে বলক এসে গেছে, ভাতে এখনো বলক আসে নাই। হেলনের ডাল রান্না করব, ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর শাক ভাজা করব। সোজাসুজি রান্না, রান্না হতেও বেশিক্ষণ সময় লাগবে না। ডাল ভাত বসিয়ে দিয়ে এখন শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো পুকুর থেকে ভালো করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে আনলাম। এখন চাপ কলের জলে আবারও একবার করে ধুয়ে নিয়েছি, আবারও পরিষ্কার জলে ভিজিয়ে রেখে এখন জল থেকে উঠিয়ে চিপে চিপে কেটে নিচ্ছি। পুকুরের জলে ধোয়া কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। কত ভালো স্বাস্থ্যের জন্য। মানুষের পুকুরে স্নান করতে গেলে মুখে
জল দিয়ে কুলি করে। আমি কোনোদিন জীবনেও পুকুরের জল মুখে দিয়ে কুলি করি নাই, আমার মনে নাই। তারপরও পুকুরের জলে ধুতে একটু সুবিধা আছে, এ কারণে পুকুরের জলে ধুয়ে এনেছি। তবে চাপ কলের জল দিয়ে আবারও ধুয়ে নিয়েছি। দুই রকমের শাক ভাজা করলে একসাথে ভালো লাগবে খেতে। রান্না বান্না শেষ, এখন নতুন চুলাটাতে আগুন দিলাম। সমীরদের রান্নাঘরের ওই চুলা থেকে হাতা মালা দিয়ে আগুন কেটে এই চুলায় দিয়েছি। তো দুই একটা খড়িও দিয়েছি। চুলাটা গরম হোক এবং শক্ত হোক আজকের দিনটায়, আগামীকাল হয়তো বা রান্না করতে পারবো। চুলা গরম হোক। ভাবছিলাম আজকে রান্না করবো এই চুলাতে, কিন্তু চুলাটা নরম থাকাতে ইচ্ছা করে পাতিল বসা নাই। পাতিল বসালে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, এগুলি চ্যাপ্টা হয়ে যাবে। তো একটা কড়াই বসিয়ে রাখলাম, ময়লা কড়াই। এগুলি ব্যবহার হয় না অনেক দিন পর্যন্ত, মাটিতে ইয়ে হয়ে আছে। এই কড়াইতে একবার একটা চুলা বসাইছিলাম, ওই চুলাটা ভেঙে যাওয়ার পরে কড়াইটা এমনি রেখে দিয়েছি। একটা বাজে, থাক আস্তে আস্তে জ্বলক। আগে কচু আছে নিছ? কাটারি টানি তোলো না, গোড়া গাছ টানি তুলি এলো, বইটা থুই গোড়া গাছ টানি তুলি এলো। হোক যোগ আছে নি কেনে যাই এনে হান্দাই বুঝ। ও কাঠ আছে আহারে, তুমি কাড়ি হেলাই দাও, কাড়ি আগা কাড়ি হেলাই গোয়া দি কুই তুলি এলো। এখন এই কচু দি ঝোল রানলে আরো স্বাদ। ডাঁড়া রুডা হেলাই দাও, আগে গাছ কাটি এলো, কচুর বাইলে হেলাই দাও, বাইলে হেলাই দাও। তো এবার গোয়া তো নিয়ে গান তুলি গাল লগে লাগলে কিন্তু খাই যাব। ও কত কচু তো কাটি থুই আইছো, তো কচু তো আছে, কাটি থুই আইও না, এখানে লই এলো। ভাদ্র মাসের অমাবস্যার দিন আমরা কচুর ঝোল খাই, তার জন্যই আমাদের ঘরের পিছন থেকে কচুরি কচু উঠাচ্ছি। আমার বড় মেয়ে একটু বিষ কচু দিয়েছিল, সাথে কচুরি কচুও দেব। বনও রয়েছে সব। শক্ত শক্ত, এই কচুর বর কত আছে, স্বাদও আছে। এই বিষ কচুর লগে দিন না। কত বিষ কচু গাছ আসিল, হায়রে কন্যা নাই গেছে গো সব। ইন্তুন কত কচু উড়ে নিয়ে রাঁধছি। হ্যাঁ ও ফাইন তো।
অনেক বড় কচু হয়েছে তো। এদিকে হালাই দাও। আরো হালাই দাও। ওহ, এটাই তো যথেষ্ট হয়ে যাবে। এখানে যে দারুণ কচু, তবে কাটতে হইব হিসাব মতো। আর আসেনি? আর তো মনে হয় আছে। এনে কাঠ নাই? কাঠ তো আরো একখান আছে 2000। এই তো ওই ইয়েন কি ইয়েন ইতে আছে নি কাটছ আছে? ওই তো আছে আছে, ওই লগে দি কাটাক্কান আছে হিয়েন না, ওই হে সাইডে ওই সাইডে দি। এই তো কত বড় এ হিয়েন তুলিয়ালো ওগুন থক গাছ গোয়া দি আঁকি। ভাঙি যাব চাইও, এখানে মানুষের তুলি নিতে গই। একবার ইয়ার মা আছে আর কইছে কয় এই কচু খন যায়, এটা খাইতে ইরবি। মনে আছে কচুরি, এটার নাম হচ্ছে কচুরি কচু। আর লাগতো না? আর আসেনি? এখানিতে আসেনি? আসেন ফাইন, একবারে বরকত বইটায়। কত বিষ কচু আছিল, আহারে কিছু নাই রে। কলের সামনে ইয়েন্দি আর বাপের গোবাই তো নানি আর মা এই সময় কচু দিত দেন, আগাও দিত কোগা রুই বেলা বলি। আহারে মা হে সাইডেও আসিল, আগা ডোগা পর্যন্ত কাড়ি নিছে কই সোর গলে। এদিকে নিও না বেশি, কলের দুয়ারে রাখো। ইয়েনে রাখো আমি কাটি কুটি ঠিক করি শিকড়নি। তুই হারবানি, তুই স্নান করতে যাবো, আমি হেলাই যাও। বিষ কচু, কচুরি কচু। গরম লাগে ভীষণ। সুন্দর নেই গরম গরম ভাত, আলু ভর্তা আর শাক ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগছে। উনি বলছেন ডালটাও ভালো হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছিলাম, আমার ঘুম আসে নাই তেমন। এমন সময় মিঠুনের মা আসছে ডাকতে। ও বলছে, মামি আপনাদের সবাইকে দীপকের মা ডাকছে। তো কেন ডাকছে? বলছেন যে দীপকের মা খাটানির পান তেল দিবে, 5 জন আয়ুস্থ লাগবে, আপনি চলেন। সাথে আমাদের বাড়ির বউদেরকেও ডাক দিল। তো আমরা 2-3 জন আসলাম। এদিকে আমার ডান পাশে আমাদের কাকি শাশুড়ি, আমার বাম পাশে মিঠুনের মা, তার পাশে উৎপলের বউ, তার পাশে বিপ্লবের বউ। আমরা 5 জন। দীপকের মা, উনিও আমাদের কাকিমা হন, কাকি শাশুড়ি। উনি আমাদের সবাইকে প্রথমে তেল দিলেন, এরপরে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, তারপরে পান দেবে, এরপরে কি করে দেখুন।
আমাদের আঞ্চলিক ভাষায় অনেক পুরানো দিনের একটা ভাষা, এটার নাম হলো খাড়াখাটানি। তবে শিব দুর্গার একটা শক্তিকে আহ্বান করা হয়েছিল যেন হঠাৎ এই মুহূর্তে ওনার নাতিকে আরোগ্য করে দেন। ওনার ছোট্ট নাতি একদিন হঠাৎ রাত্রিবেলায় খুব জোরে কান্না করছিল এবং কি যেন অসুবিধা হয়েছিল। তখন উনি শিব দুর্গার কাছে এই প্রার্থনা করেছিলেন, হঠাৎ করে আমার নাতিটাকে তুমি সুস্থ করে দাও, আমি তোমার নামে ৫ জন আইউস্ত ডেকে এনে পান তেল দেব, তুমি সবাইকে আশীর্বাদ করবে এবং আমার নাতিটাকেও আশীর্বাদ করে যাও। এ ধরনের একটা মনোভাব উনি প্রকাশ করেছিলেন এবং কয়েক মিনিটের মধ্যে ওনার ছোট্ট নাতিটা ওই অসুখ থেকে আরোগ্য লাভ করেছিল। নাতি বৌমা বাড়িতে থাকে না, ফেনীতেই থাকে। তো এখন কেউই বাড়িতে নাই, আরো ২ বউ আছে। মোট কথা ওনার ৩ ছেলেকে বিয়ে দিয়েছেন, ৩ ছেলের বউই এখন বাড়িতে নাই, উনি একাই আছেন কাকা সহ। আমাদের সবাইকে তেল সিঁদুর দিল, হাতে পান সুপারি দিল, জোড়া পান দিয়েছে সবার হাতে। এখন ডান পা উঠিয়ে আমরা সবাই জয়ধ্বনি দিব একবার, এরপরেই আবার ৫ বার দেব। এখানে এসে আমরা সবাই একটু হাসি তামাশা রহস্যও করেছিলাম, আপনাদেরকে একটু শোনাচ্ছি। আশা উন্না করা উন্ন করছে গো নাতিরে রাখছা মাখা কাটো নিয়ে মা শিখিলে আবার কেন এবার হাসলা জানি মনের বাসনা পূর্ণ করে মনের বাসনা ভগবান দেশের দশের আরো শান্তি হোক, 10 বাপ ভাইয়া মানুষ হোক, এর লগে আর গুলো মানুষ হোক। ও হুনা এটা টাকা আর দেন কিতাম বিচি দিলে দিব দিগা দিব 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 তো ওখানে দিত ওই নিয়ে তো মানে কুত্তা লুছে আর আসলে দিয়ে তো তোর না এর দিতে তোর না কাকিনা একটু বাবা তিন টাকা নিয়ে না তো আর গাড়িতে সুয়ারি কম আছে কম নি আচ্ছা কোটি সুয়ারি আছে আচ্ছা 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 আর হাঙ্গা বড় আছে আচ্ছা বড় ছোট পান তো খাবো না, শুধু রহস্য করছি। এখন সন্ধ্যার আগ মুহূর্ত, বাড়ি এসে আমি আবার ধোয়া কাপড় চোপড় পরে নিয়েছি। এরপরেই এখন গোসাই বাবাজির ওখানে ভোগ দেব সন্ধ্যার পরে। তো ভোগের বাটা সাজিয়ে নিচ্ছি। 1 কেজি সাগু ধুয়ে জল ঝরিয়ে দিলাম প্রথমে বাটাতে, এরপরে একটা নারিকেল কুড়িয়ে দিয়েছি, তারপরে 1/2 কেজি চিনি দিয়েছি, এরপরে কলা দিয়েছি ছোট ছোট করে কেটে, তারপরে আনার দিচ্ছি, তারপরে এটা কি আঙ্গুর, আঙ্গুর বড় সাইজের, এগুলি কেটে কেটে ছোট করে দিচ্ছি প্রসাদের সাথে যেন মিশে যায়। সব কিছু রেডি করে নিয়েছি। মিঠুনের মাও আমাদের ধারের উপর বসে বসে ওর মামার সাথে কথা বলছে। ভোগ নিবেদন করবে মিঠুনের মা, ও সব সময় গোসাই বাবাজির ওখানে ভোগ নিবেদন করে 2 বেলাই। সব কিছু রেডি করে নিয়েছি, এখন বাটা ঢেকে রাখবো। সন্ধ্যার পরেই বাটাটা মাথায় করে ওই গোসাই বাবাজির সমাধি মন্দিরে নিয়ে যাব এবং নিয়ে আসলাম। মিঠুনের মা ঘরের পূজা আহ্নিক সেরে তারপরেই আসলেন। তো আস্তে আস্তে সবাই আসবে, 3 বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। মিঠুনের মা সব রেডি করে দিচ্ছে। বাটার উপরে ঘি, মধু, কর্পূর এসব দিল, ফুল, তুলসী, চন্দন এসবও দিল। এসব
এখানে থাকে। ঘি, মধু, কর্পূর এসব থাকে গোসাইয়ের এখানে। তো এখানে ঠাকুরের ভোগও দিচ্ছে, সব সময় ঠাকুরের ভোগও হয়, সাথে গোসাই বাবাজির ভোগও হয়। এখন 3 বাড়ির সবাই মোটামুটি আসলো, সবাই মিলে আমরা বসে বসে কিছুক্ষণ কীর্তন করব। এরপরেই ভোগ সমাপন হলে প্রসাদ পাবে সবাই। Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Mata Kavati Vindhya Tulasi Krishna Priya Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমরা সবাই মিলে অনেকক্ষণ পর্যন্ত এখানে অনেক আনন্দ করেছি, কীর্তন করেছি। এখন ভোগ সমাপন হয়েছে, সবাই প্রসাদ পাবো। আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রসাদ বিতরণ দেখুন একটু। শুধু গোপালের মা আছে। আর দিয়ে না কেন ইয়ে করলে ভালো হইতো না। নয় মিষ্টি নো ভালো করি। মিঠুনের মা প্রসাদ বিতরণ করবে। আন্ডা বাইর গুণ আছে না? এখানকার মামি